আচ্ছা, একটা ব্যাপার কি কখনো ভাবা হয়েছে? ইতিহাসের সবচেয়ে ক্ষমতাধর মানুষদের একজন একজন রোমান সম্রাট, যার কথা একটা গোটা সাম্রাজ্য চলত, তার ব্যক্তিগত ডায়েরি থেকে আজকের এই ২৪৪৭ নোটিফিকেশন আর ব্রেকিং নিউজের যুগে শান্ত থাকার জন্য কি শেখা যেতে পারে? প্রশ্নটা দারুণ, কারণ আমরা যখনই ক্ষমতা বা শক্তির কথা ভাবি আমাদের মাথায় আসে বাইরে জগতের নিয়ন্ত্রণ। সাম্রাজ্য চালানো, যুদ্ধ জেতা, এইসব। একদম। কিন্তু আজ আমরা যার কথা বলছি সেই মার্কাস অরেলিয়াস। তিনি সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন ভেতরের জগতের নিয়ন্ত্রণের উপর। আর তার সে ব্যক্তিগত ডায়েরি, যা মেডিটেশনস নামে পরিচিত, সেটা আসলে কোনো বই ছিল না। ঠিক তাই। মানে ওটা তো প্রকাশের জন্য লেখাও হয়নি। এটা ছিল প্রায় ২০০০ বছর আগে লেখা কিছু ব্যক্তিগত নোটের সংকলন, যা তিনি সম্ভবত গভীর রাতে তাঁবুর ভেতর বসে লিখতেন যখন তিনি জার্মানির সীমান্তে যুদ্ধ পরিচালনা করছেন। ভাবা যায়। তার মানে এটা ছিল তার নিজের জন্য লেখা একটা সেলফ হেল্প গাইডবুক। একদম। আর এটাই ব্যাপারটাকে আরও বেশি ইন্টারেস্টিং করে তোলে। একজন সম্রাট, যার কাছে সব ছিল, ক্ষমতা, সম্পদ, সম্মান, হ্যাঁ। তার কেন নিজের মনকে শান্ত রাখার জন্য, সৎ পথে চলার জন্য প্রতিদিন নিজেকে পরামর্শ দেওয়ার দরকার পড়ছিল? তাই তো, এই প্রশ্নটাই। এই প্রশ্নটাই আজকের আলোচনার প্রেক্ষাপট তৈরি করে দেয়। তার মানে বাইরের ক্ষমতা ভেতরের শান্তি নিশ্চিত করে না। ঠিক তাই। তাহলে আজকের আলোচনার মিশনটা বেশ পরিষ্কার। আমরা এই প্রাচীন ডায়েরির পাতা থেকে সেই মূল সূত্রগুলো খুঁজে বের করার চেষ্টা করব, যা শুধু ইতিহাস নয়, বরং আজকের দিনের জীবনেও কাজে লাগতে পারে। দেখব একজন সম্রাটের মানসিক চাপ সামলানোর কৌশল আমাদের দৈনন্দিন জীবনে কোনো সাহায্য করতে পারে কিনা। চলুন তাহলে গভীরে যাওয়া যাক। প্রথম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাটি হল নিয়ন্ত্রণের নীতি। মানে কোন জিনিসটা আমাদের হাতে আছে আর কোনটা নেই সেটা বোঝা। এটা স্টোয়িক দর্শনের একেবারে ভিত্তি। মার্কাস অরেলিয়াস বারবার একটা জিনিস মনে করিয়ে দিতেন, তোমার জীবনের বেশিরভাগ ঘটনা তোমার নিয়ন্ত্রণের বাইরে। যেমন ধরুন, রাস্তায় জ্যাম লেগেছে, অফিসের বস অকারণে রেগে আছেন, বা সোশ্যাল মিডিয়াতে কেউ একটা বাজে কমেন্ট করেছে। একদম। এগুলো বাহ্যিক ঘটনা। এগুলোকে বদলানোর চেষ্টা করা মানে দেয়ালে মাথা ঠোকার মতো। ঠিক। আমরা তো সারাদিন এটাই করি। হ্যাঁ, জ্যামে বসে হর্ন বাজাই, বসের উপর মনে মনে রাগ করি, বা ওই বাজে কমেন্টের জবাবে আরও বাজে কিছু লেখার জন্য ছটপট করি। হ্যাঁ। এখানে অরেলিয়াস একটা বিকল্প পথ দেখাচ্ছেন। তিনি বলছেন, ঘটনাগুলো তোমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু সেই ঘটনাগুলোর প্রতি আমাদের প্রতিক্রিয়া, আমাদের বিচার বিবেচনা, আমাদের মনোভাব, সেটা ১০০% আমাদের নিয়ন্ত্রণে। একটু ভাবুন তো, সোশ্যাল মিডিয়ার ওই নেতিবাচক কমেন্টটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু তার জবাবে রেগে যাওয়া বা কষ্ট পাওয়াটা ওটা আমাদের নিয়ন্ত্রণে। এক্স্যাক্টলি। আসল যুদ্ধটা স্ক্রিনের বাইরে নয়, আমাদের ভেতরে। কিন্তু এটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে প্রয়োগ করা তো বেশ কঠিন। মানে কেউ ব্যক্তিগতভাবে আক্রমণ করলে বা কর্মক্ষেত্রে অন্যায়ের শিকার হলে ঠান্ডা মাথায় নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা কি সম্ভব? এটা কি এক ধরনের আবেগ চেপে রাখার মতো নয়? বা আজকালকার ভাষায় বললে টক্সিক পজিটিভিটির মতো শোনায় না? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর এর উত্তর হল না, এটা আবেগ চেপে রাখা নয়। স্টোইকরা কখনো আবেগহীন হতে বলেননি। তারা বলেছেন আবেগের দাস না হতে। আচ্ছা, পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এখানেই। ধরুন, কেউ আপনাকে অপমান করল, স্বাভাবিকভাবেই আপনার রাগ হবে। অরেলিয়াস বলবেন না যে রাগ করো না, তিনি বলবেন রাগটা অনুভব করো, কিন্তু রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিও না। একদম। ওই ঘটনা আর আপনার প্রতিক্রিয়ার মধ্যে কয়েক সেকেন্ডের একটা বিরতি তৈরি করুন। ওই বিরতির মধ্যেই আপনার আসল শক্তি লুকিয়ে আছে। এটা কোনো ম্যাজিক নয়, এটা একটা অভ্যাস, অনেকটা জিমে গিয়ে মাসল তৈরি করার মতো। প্রতিদিনের অনুশীলনে এই মানসিক শক্তিটাও তৈরি হয়। বাহ, এই ব্যাখ্যাটা দারুণ। তার মানে ঘটনা এবং প্রতিক্রিয়ার মধ্যে একটা স্পেস তৈরি করা। এই যে ভেতরের জগতের উপর নিয়ন্ত্রণ আনার কথা বলা হলো, এর সবচেয়ে বড় প্রয়োগ তো হয় সম্ভবত সময়ের ক্ষেত্রে। অবশ্যই। আমরা অতীতের জন্য আফসোস করে বা ভবিষ্যতের দুশ্চিন্তা করে বর্তমানের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। অরেলিয়াস কি এ ব্যাপারে কিছু বলেছেন এবং খুব জোরালোভাবেই বলেছেন। তিনি বারবার মনে করিয়ে দিতেন যে জীবন সংক্ষিপ্ত এবং ক্ষণস্থায়ী, আমাদের হাতে অফুরন্ত সময় নেই। তাই তিনি অতীত নিয়ে আফসোস বা ভবিষ্যৎ নিয়ে অহেতুক দুশ্চিন্তা করার ঘোর বিরোধী ছিলেন।
তার মানে এই নয় যে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা যাবে না। না না, অবশ্যই করতে হবে, কিন্তু পরিকল্পনার নামে সারাক্ষণ দুশ্চিন্তা করাটা মানসিক শক্তির অপচয়। এই ধারণার সাথে তো স্টোইকদের ওই বিখ্যাত মেমেন্টো মরি। বা মৃত্যুকে স্মরণ করার ধারণাটা জড়িয়ে আছে, তাই না? হ্যাঁ, যদিও এটা শুনতে বেশ ভয়ঙ্কর বা বিষণ্ণ লাগে। ঠিক ধরেছেন, কিন্তু এর উদ্দেশ্যটা মোটেও বিষণ্ণতা তৈরি করা নয়, বরং এর উল্টো। তাই মেমেন্টো মরির আসল উদ্দেশ্য হল জীবনকে আরও বেশি অর্থপূর্ণ করে তোলা। যখন আমরা মনে রাখি যে আমাদের সময় সীমিত, তখন আমরা ছোটখাটো অপ্রয়োজনীয় জিনিস নিয়ে মাথা ঘামানো বন্ধ করে দিই। তখন আমরা নিজেদের প্রশ্ন করতে বাধ্য হই, আমি এখন যা করছি তা কি সত্যিই গুরুত্বপূর্ণ? এই যে আমরা ঘন্টার পর ঘন্টা স্ক্রল করে অন্যের জীবনে উকি মারি। অথবা ছোট ছোট অপমান দিনের পর দিন মনের মধ্যে পুষে রাখি। মৃত্যুর কথা মনে রাখলে এই সব কিছুই তুচ্ছ মনে হয়। অর্থাৎ এটা একটা ফিল্টারের মতো কাজ করে, যা অপ্রয়োজনীয় তাকে ছেকে বাদ দিয়ে দেয়। একদম। এটা জীবনের প্রতি এক ধরনের কৃতজ্ঞতা বোধও তৈরি করে, তাই না? অবশ্যই। প্রতিটি মুহূর্ত যে কতটা মূল্যবান সেটা বুঝতে সাহায্য করে। আচ্ছা, এটা আমাদের অগ্রাধিকার ঠিক করতে সাহায্য করে। ধরুন, আপনি কোনো কারণে আপনার পরিবারের কোনো সদস্যের উপর রেগে আছেন, কথা বলা বন্ধ। মেমেন্টো মরি আপনাকে মনে করিয়ে দেবে জীবন অনিশ্চিত। এই ছোট রাগ বা ইগো কি আমার সম্পর্কের চেয়েও বড়? ঠিক, এই ভাবনাটা আমাদের ক্ষমা করতে, ভালোবাসতে এবং বর্তমান মুহূর্তকে পুরোপুরিভাবে উপভোগ করতে শেখায়। এটা কোনো ভয়ের দর্শন নয়, এটা জীবনকে ভালোবাসার দর্শন। তাহলে যদি আমরা বর্তমান মুহূর্তে বাঁচতে শিখি এবং আমাদের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারি, এর পরের ধাপটা কি? মানে কোন নীতির উপর ভিত্তি করে আমরা আমাদের প্রতিক্রিয়া বা সিদ্ধান্তগুলো নেব? যুক্তির ভিত্তিতে। আবেগের বশে তো নয়, সেটা বোঝা গেল। না, অরেলিয়াসের কাছে মানুষের সবচেয়ে বড় শক্তি হল তার যুক্তি দিয়ে চিন্তা করার ক্ষমতা। তিনি মনে করতেন আমাদের সিদ্ধান্তগুলো ক্ষণিকের আবেগ, ভয় বা লোভের দ্বারা চালিত না হয়ে যুক্তির উপর ভিত্তি করে হওয়া উচিত। হ্যাঁ, এই যুক্তি হল আমাদের ভেতরের সেই কম্পাস যা আমাদের সঠিক পথে রাখে। এই যুক্তির সাথে তিনি তো গুণ বা ভার্চুর ধারণাকে জুড়ে দিয়েছিলেন। বলতেন গুণই সর্বোচ্চ কল্যাণ। কিন্তু গুণ শব্দটা আজকাল একটু পুরনো শোনায়। আজকের দিনে সাফল্য মানে তো টাকা, খ্যাতি বা ক্ষমতা। সেখানে শুধু গুণ নিয়ে কি হবে? এটাই হল অরেলিয়াসের দর্শনের সবচেয়ে বিপ্লবী অংশ। তিনি বলতেন সম্পদ, খ্যাতি, আনন্দ এগুলো কোনো কিছুই খারাপ নয়, কিন্তু এগুলো জীবনের মূল উদ্দেশ্য হতে পারে না। কারণ এগুলো সবই বাহ্যিক এবং ক্ষণস্থায়ী। আজ আছে, কাল নেই। ঠিক। আপনার ব্যাংক ব্যালেন্স শূন্য হতে পারে, আপনার খ্যাতি চলে যেতে পারে, কিন্তু আপনার চরিত্র, আপনার ভেতরের গুণ, সেটা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। কোন ধরনের গুণের কথা তিনি বিশেষভাবে বলতেন? মূলত 4টি প্রধান গুণের কথা তিনি বারবার বলেছেন। প্রথমটা হলো প্রজ্ঞা বা উইজডম, সঠিক আর ভুলের মধ্যে পার্থক্য করার ক্ষমতা। একদম। দ্বিতীয়টা হলো ন্যায় বিচার বা জাস্টিস, অন্যদের সাথে এবং সমাজের সাথে সততার সাথে আচরণ করা। এর মানে শুধু আদালতে বিচার নয়, দৈনন্দিন জীবনে সবার সাথে ন্যায্য থাকা। ঠিক। তৃতীয়টা হল সাহস বা কারেজ, যা সঠিক তা করার মতো মানসিক শক্তি, এমনকি যখন সেটা কঠিন হয়। আর চতুর্থটা হল আত্মশৃঙ্খলা বা টেম্পারেন্স, নিজের লোভ এবং আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। অরেলিয়াসের মতে এই 4টে গুণই একটি সার্থক জীবনের মূল ভিত্তি। বাইরের পরিস্থিতি যাই হোক না কেন, এই গুণগুলোই আপনার ভেতরের দুর্গ, যা আপনাকে রক্ষা করবে। তার মানে সুখ বা শান্তি বাইরের কোনো অর্জনের ওপর নির্ভর করে না। না, এটা সম্পূর্ণ আমাদের ভেতরের এই গুণগুলো অর্জন এবং অনুশীলন করার ফল। ঠিক তাই। এই মানসিকতাটাই তো তার আরেকটি বিখ্যাত ধারণাতেও দেখা যায়, জীবনের প্রতিবন্ধকতাকে বাধার বদলে সুযোগ হিসেবে দেখা। ঠিক তাই। তিনি বলতেন, দি অবস্টিকল ইজ দ্য ওয়ে, অর্থাৎ যা পথের বাধা তাই পথ হয়ে ওঠে। এটা একটা অসাধারণ দৃষ্টিভঙ্গি। আমরা সাধারণত যখন কোনো বাধার সম্মুখীন হই তখন হতাশ হয়ে যাই, ভাবি আমার পথ বন্ধ হয়ে গেল। কিন্তু অরেলিয়াস বলছেন ওই বাধাটাই আসলে আপনার জন্য একটি নতুন পথ খুলে দিচ্ছে, আপনার ভেতরের শক্তি, বুদ্ধি এবং সাহসকে পরীক্ষা করার পথ। একটা উদাহরণ দিয়ে বোঝালে কেমন হয়? ধরুন, আপনি একটা গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করছেন, আর হঠাৎ আপনার কম্পিউটার ক্র্যাশ করল, সব ডেটা মুছে গেল। সর্বনাশ! প্রথম প্রতিক্রিয়া কি হবে? হতাশা,
রাগ, আতঙ্ক। অবশ্যই। কিন্তু স্টোয়িক দৃষ্টিভঙ্গি বলবে, ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, এটা আমার নিয়ন্ত্রণে ছিল না। এখন আমার নিয়ন্ত্রণে কি আছে? শান্ত হয়ে পরিস্থিতিটা মূল্যায়ন করা। একদম। আমি শান্ত হয়ে ভাবতে পারি। এটা আমাকে শিখিয়েছে যে নিয়মিত ব্যাকআপ রাখা কতটা জরুরি। এই অভিজ্ঞতা আমাকে ভবিষ্যতে আরও সতর্ক এবং সংগঠিত হতে সাহায্য করবে। তার মানে যে বাধাটা আমাকে আটকাতে এসেছিল সেটাই আমাকে আরও দক্ষ করে তুলল। ঠিক। আগুন যেমন লোহাকে পুড়িয়ে দেয়, আবার সেই আগুনই লোহাকে শক্ত ইস্পাতে পরিণত করে। বাধাটাও ঠিক তেমন। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। বলুন। এই যে একা একা নিজের ভেতরের শৃঙ্খলার কথা বলা হচ্ছে, বাধা অতিক্রম করার কথা বলা হচ্ছে, এটা কি মানুষকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলে না? আচ্ছা। মানে সবসময় নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে করতে, নিজের লড়াই একা লড়তে লড়তে কি আমরা একটু বেশি আত্মকেন্দ্রিক বা রোবটের মতো হয়ে যাব না? এটা একটা খুব সাধারণ ভুল ধারণা। মার্কাস অরেলিয়াস তার ডায়েরিতে সবচেয়ে বেশিবার যে কথাগুলোর একটি লিখেছেন তা হল মানুষ সামাজিক জীব। ও, আমরা একা একা টিকে থাকার জন্য বা সুখী হওয়ার জন্য তৈরি হইনি। মৌমাছির যেমন মৌচাক ছাড়া অস্তিত্ব নেই, মানুষেরও সমাজ ছাড়া অস্তিত্ব নেই। হুম, তাই তার কাছে ন্যায় বিচার এবং অন্যের সেবা করাটা ছিল অন্যতম প্রধান একটি গুণ। তার মানে এই যে আত্মনিয়ন্ত্রণ আর মানসিক দৃঢ়তা অর্জনের কথা বলা হচ্ছে, এর উদ্দেশ্য শুধু ব্যক্তিগত উন্নতি নয়। বিলকুল নয়। এর চূড়ান্ত উদ্দেশ্য হল একজন ভালো মানুষ, ভালো নাগরিক, ভালো বন্ধু বা পরিবারের ভালো সদস্য হয়ে ওঠা। আচ্ছা। আপনার মানসিক দৃঢ়তা শুধু আপনার কাজে লাগে না, আপনার চারপাশের মানুষদেরও শক্তি যোগায়। আপনি যখন শান্ত থাকেন তখন আপনার পাশের মানুষও শান্ত থাকার অনুপ্রেরণা পায়। তাই বাধা অতিক্রম করা শুধুমাত্র ব্যক্তিগত উন্নতির জন্য নয়, বরং সম্মিলিত কল্যাণের জন্যও জরুরি। আমরা একে অপরের সাহায্যে আরও শক্তিশালী হয়ে উঠি। এটা একা লড়াইয়ের পথ নয়। বরং সবাইকে নিয়ে একসাথে চলার পথ। তাহলে যদি আমরা পুরো আলোচনাটাকে একটা সুতোয় বাঁধি, ব্যাপারটা বেশ পরিষ্কার হয়ে আসছে। এটা শুধু প্রাচীন দর্শন নয়, বরং আধুনিক জীবনের জন্য একটা কমপ্লিট অপারেটিং সিস্টেমের মতো। প্রথমে যা আমাদের নিয়ন্ত্রণে আছে আর নেই তার মধ্যে পার্থক্য করা। ঠিক। এরপর অতীত বা ভবিষ্যতের চিন্তায় শক্তি নষ্ট না করে বর্তমান মুহূর্তে ফোকাস করা। হ্যাঁ। সেই ফোকাসটাকে সঠিক পথে চালানোর জন্য যুক্তি এবং গুণকে জীবনের কম্পাস হিসেবে ব্যবহার করা। একদম। আর সবশেষে যখন জীবনে বাধা আসবে তখন সেটাকে ভয় না পেয়ে নিজের শক্তি পরীক্ষার একটা সুযোগ হিসেবে দেখা। একদম। প্রায় ২০০০ বছর আগে একজন রোমান সম্রাটের ব্যক্তিগত ডায়েরিতে লেখা এই কথাগুলো আজও প্রভাবশালী, কারণ এটি কোনো নির্দিষ্ট সময় বা সংস্কৃতির জন্য লেখা নয়। এটা মানুষের চিরন্তন সমস্যা নিয়ে কথা বলে। ঠিক। এটি মানুষের কিছু চিরন্তন সমস্যা, যেমন উদ্বেগ, ভয়, লোভ, হতাশা এবং তার সমাধানের কথা বলে। কিভাবে একটি বিশৃঙ্খল এবং অনিশ্চিত পৃথিবীতে নিজে মনকে শান্ত রাখা যায়, কিভাবে উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন করা যায়, এবং কিভাবে প্রতিকূলতার মধ্যেও নিজের নৈতিক অবস্থান ঠিক রাখা যায়। মেডিটেশনস এই প্রশ্নগুলোরই বাস্তবসম্মত উত্তর দেয়। এর আবেদন তাই সার্বজনীন এবং কালজয়ী। অসাধারণ। একজন সম্রাটের সিংহাসন থেকে পাওয়া জীবনের পাঠ, যা যে কেউ সাধারণ মানুষের জন্যই সমানভাবে প্রাসঙ্গিক। আজকের এই গভীর আলোচনা এখানেই শেষ করছি। শেষ করার আগে শ্রোতাদের জন্য শুধু একটি ভাবনা রেখে যেতে চাই। অবশ্যই। যদি ইতিহাসের অন্যতম শক্তিশালী একজন মানুষকেও প্রতিদিন নিজেকে দয়া, যুক্তি এবং নম্রতার এই মৌলিক নীতিগুলি মনে করিয়ে দিতে হতো, তাহলে ক্ষমতা বা পদমর্যাদা যাই হোক না কেন, মানুষের ভেতরের স্বভাবটা আসলে কেমন? এটা ভাবার মতো। এই কথাটা আমাদের কি ভাবতে শেখায়? সম্ভবত এটাই শেখায় যে ভালো মানুষ হওয়াটা কোনো অর্জন নয়, এটা একটা প্রতিদিনের অভ্যাস। আর আমাদের নিজেদের জীবনে এই অনুস্মারকগুলোর প্রয়োজনীয়তা ঠিক কতটা?